আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 17 নিয়ে আমরা আলোচনা করব শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্নভাবে ভাগ করছে। এর মধ্যে আমরা যদি খেয়াল করি যে উৎস অনুসারে ভাগ করা হয়েছে বাংলা শব্দ ভাণ্ডারকে, মানে শব্দার্থ যেটা আমরা ডিকশনারি বলি সেটা উৎস অনুসারে ভাগ করা হয়েছে, গঠন বিবেচনা ভাগ করা হয়েছে এবং পদ বিবেচনা ভাগ করছে। তাহলে তিন ভাগে আমরা বলতে পারি যে শব্দের শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে আপনার উৎস, গঠন এবং পদ। তো আমরা উৎস অনুসারে যদি আমরা খেয়াল করে দেখি যে উৎস বিবেচনা বাংলা শব্দ ভাণ্ডারকে চার ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে আপনার তৎসম, সেটা হচ্ছে কি তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি, এই চার ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যদি খেয়াল করে দেখি তৎসম শব্দ কাকে বলে, সংস্কৃত শব্দকে তৎসম শব্দ বলে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পরিবর্তন হয়ে যে সকল ভাষা বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে মানে সংস্কৃত প্রথম বলা হয়েছে, মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্ধিত হয়ে যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। সহজ ভাষা যদি আমরা বলি, সহজ ভাষা হচ্ছে যে সংস্কৃত শব্দকে বলা হয় তৎসম শব্দ, মানে তৎ মানে হচ্ছে তার সম্মানে সমান, তার সমান কার কি সংস্কৃত সমান, সেগুলো যে সকল শব্দ সংস্কৃত থেকে হুবহু আসছে সেগুলো বলা হয় তৎসম শব্দ। কোনগুলো? যেমন পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত কিছু পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। খেয়াল করে দেখেন, আমরা বলতেছি কি এখানে কি বলা হয়েছে যে শব্দের শ্রেণী বিভাগ, শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই জায়গার মধ্যে কীভাবে ভাগ করছে সেটা হচ্ছে আপনার যে উৎস অনুসারে, গঠন অনুসারে আর পদ বিবেচনা অনুসারে। উৎস অনুসারে চার ভাগে, সেটা হচ্ছে আপনার তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম কোনগুলো? যে সকল শব্দ সংস্কৃত থেকে আসছে সেগুলো বলে তৎসম শব্দ। কোনগুলো? যেমন দেখেন পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এগুলোকে বলা হয়। আবার কিছু আছে সংস্কৃত ব্যাকরণকে অনুসরণ করে আসছে, সেগুলো তৎসম শব্দ। যেমন দেখেন দেয়া আছে আপনার অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়, এইগুলো। তো পরীক্ষা আসতে পারে যে পৃথিবী কোন ভাষার শব্দ আমরা বলবো, মানে কোন শব্দ আমরা বলবো তৎসম শব্দ, অথবা আসতে পারে যে বৃক্ষ কোন ভাষা থেকে আসছে, বা আমরা বলবো যে তৎসম ভাষা থেকে আসছে বা তৎসম শব্দ থেকে আসছে, এরভাবে পরীক্ষা আসতে পারে। বা গণপ্রজাতন্ত্রী কোন শব্দ বা উৎস অনুসারে কিনা সেটাও আসতে পারে, যে অথবা যে এটা কোন ধরনের শব্দ আমরা বলবো তৎসম শব্দ। তদ্ভব শব্দ কাকে বলে? আপনি খেয়াল করে দেখেন তদ্ভব শব্দ কাকে বলে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে যেসব ভাষা বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। মানে ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে একেবারে স্বতন্ত্র, মানে সংস্কৃত ভাষার উপর নির্ভরশীল নয়, এটা নিজেরা স্বাধীন শব্দগুলো, যেগুলো বাংলার আমাদের দেশে আদি আমল থেকে ছিল, ঠিক আছে, বিবর্তিত হয়ে আসছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্ধিত হয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় এসে স্বতন্ত্র হয়েছে সেগুলোকে বলা হয় তদ্ভব। পরীক্ষা আসতে পারে যে আর্য ভাষা থেকে যে সকল শব্দ স্বতন্ত্র সেগুলোকে কি বলে আমরা বলবো তদ্ভব শব্দ। উদাহরণ দেখেন হাত, পা, কান, নাক, জিভ, এগুলো। হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির। পরীক্ষা আসতে পারে যে ঘোড়া সেটা কোন শব্দ আমরা বলবো তদ্ভব। আসতে পারে যে হাত কোন শব্দ আমরা বলবো তদ্ভব শব্দ। দেশি শব্দ কাকে বলে? বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী ভাষা থেকে কিছু শব্দ এসেছে, সেগুলো হচ্ছে তদ্ভব। অর্থাৎ আজ থেকে 1000 বছর আগেও তো বাংলাদেশে বাঙালি থাকতো, বা আজ থেকে 500, 700, 800 বছর আগেও বা 1000 বছর আগেও তো বাংলা অঞ্চলে, মানে এই বঙ্গদেশে, বাংলাদেশে মানুষরা থাকতো। ওই তাদের ভাষাকে বলা হয় আদিবাসী, তাদেরকে বলা হয়, এই তাদের ভাষাকে বলা হচ্ছে আপনার যে দেশি শব্দ। তাহলে কারা? সেটা হচ্ছে কুড়ি, প্যাড, চুলা, কুলা, ডাব, টুপর এবং ঢেকি। পরীক্ষা আসতে পারে ঢেকি কোন ভাষার শব্দ আমরা বলবো যে দেশি শব্দ। মনে রাখতে হবে তৎসম শব্দটা কিন্তু আসছে আর্য ভাষা থেকে। আর্যরা কারা ছিল? তারা ছিল আপনার চীনের উত্তরে, সেটা হচ্ছে আপনার বলা হয় মানে ইউরাল পর্বত থেকে দক্ষিণ থেকে ঘুরে আমাদের দেশে আসছে, মানে ভারতবর্ষে আসে। প্রথমে আমরা এরা ছিল আপনার মঙ্গোলীয় অঞ্চলে ছিল আর্যরা, মঙ্গোলীয় অঞ্চল থেকে ঘুরে, চীন থেকে ঘুরে, তারপর আপনার ইরান হয়ে আফগানিস্তান দিয়ে মানে তারা আসছে মানে ভারতবর্ষে আসছে, তাদেরকে বলা হয় আর্য বলা হতো, আর তাদের ভাষাকে বলা হয় আর্য ভাষা। ওই তাদের ভাষা পরিবর্তিত হয়ে যে ভাষাগুলো আসছে সেটা বলে সংস্কৃত, তৎসম। তো তারা আসার আগেও তো বাংলার মানুষ নিজেরা ভাষায় কথা বলতো, সেটা কোন ভাষা? সেটা যে কোনো ভাষা হতে পারে, মানে 1000 বছর আগে। তখন 1000 বছর বা 1500 বছর আগে ওই যে ভাষায় কথা বলতো তাদেরকে বলতেছি আমরা আদিবাসী বলা হয়। তাদের ভাষা হচ্ছে কি আমাদের দেশীয় ভাষা, কারণ আর্যরা তো বাঙালি বা বাংলাদেশি ছিল না, আর্যরা ভারতবর্ষ ছিল না, এরা মঙ্গল থেকে আসছে বা ইউরাল পর্বতের দক্ষিণ থেকে এরা আসছে, বিভিন্ন অঞ্চল থেকে এরা এসে আর্য ভাষারা ভারতবর্ষে আসছে, তাই তাদের ভাষাগুলোই আমরা আর্য ভাষা বলি। এটাকে পরিবর্তিত হয়ে সংস্কৃত ভাষা বা তৎসম ভাষা এসেছে। তদ্ভব কাকে বলে? ওই সংস্কৃত ভাষা থেকে কিছুটা চেঞ্জ হয়ে স্বতন্ত্র হয়ে স্বাধীন হয়ে কিছু শব্দ এসেছে, যেগুলো ওই মানে সংস্কৃতের সাথে আর কোনো সম্পর্ক নাই, একদম স্বতন্ত্র, সেগুলো হচ্ছে তদ্ভব। দেশি মানে কি আর্যরা আসার আগে আর্য জনগণ
আর্য অধিবাসীরা আসার আগে বাংলাদেশে আদিবাসীরা বসবাস করতো, তাদের যে ভাষা সেটা হচ্ছে দেশি শব্দ, কারণ তারা ওই দেশে ওই আমাদের অঞ্চলে স্থানীয় ছিল সেই সময়। যেমন তারা যে ভাষার কথা বলতো সেটা হচ্ছে আপনার কুড়ি, প্যাড, চুলা, কুলা, ডাব, টুপর, ঢেকি। তো পরীক্ষা আসতে পারে যে চুলা কোন ভাষার শব্দ, আমরা বলবো দেশি শব্দ। বিদেশি শব্দ কাকে বলে? বাংলায় বা ভারতবর্ষে বিভিন্ন দেশে মানুষ আসছে, পর্তুগিজ আসছে, আরবরা আসছে, স্পেনের মানুষ আসছে, বিভিন্ন অঞ্চলের মানুষ আসছে, ওলন্দাজ আসছে, ওই তাদের ভাষা হচ্ছে বিদেশি শব্দ। যেমন দেখেন আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি অথবা হিন্দি, উর্দু, এই যে শব্দগুলো, সেই শব্দগুলো আমরা বলতেছি যে বিদেশি ভাষার শব্দ অন্তর্ভুক্ত। যদি আমরা খেয়াল করে দেখি আরবি, সেটা হচ্ছে আরবি শব্দ কোনগুলো? সেটা হচ্ছে আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, তারিখ এবং হালুয়া। ফার্সি কোন ভাষার শব্দ? যেমন ক্ষুদা, দুজক, নামাজ, রোজা, চশমা, তুষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার। ইংরেজি কোন ভাষার শব্দ? দেখেন ইংরেজি ভাষা থেকে আসছে চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স, বোতল। পর্তুগিজ থেকে আসছে আপনার আনারস, আলফিন, আলমারি, গির্জা, গোদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। ফরাসি থেকে আসছে কুফন, ডিপু, রেস্তোরাঁ, আতেল, কার্তুস। ওলন্দাজ থেকে আসছে আপনার হরতন, স্কাপন, রুইতন, টেক্কা, তুরুফ। তুর্কি ভাষা তুরস্ক থেকে আসছে আপনার চাকর, চাকু, তুফ, দারুগা। আর হিন্দি ভাষা থেকে পানি, দুলাই, লাগাতার, সমঝোতা। এই শব্দগুলো আসছে। মনে রাখতে হবে এখানে এই যে শব্দগুলো আমাকে মনে রাখতে হবে কেন? কারণ পরীক্ষায় এই শব্দগুলো আসবে, আপনি একটা শব্দ দিয়ে বলবে যে উকিল কোন ভাষার শব্দ, আমরা বলবো সেটা হচ্ছে আরবি ভাষার শব্দ। এখন এগুলো মনে রাখার বিষয় কি? আমরা যদি দেখেন এখানে যে আদালত যদি আমরা মনে রাখি আরবি শব্দ আদালত, তাহলে অনেকগুলো আমরা পারবো। খেয়াল করে দেখেন আদালত হচ্ছে আরবি শব্দ, আদালতে কারা কারা থাকে? উকিল থাকে, তাহলে উকিল হচ্ছে আপনার কি? আদালতে কারা কারা থাকে? উকিল থাকে, তাহলে উকিলও কি আরবি শব্দ। আদালতে কিন্তু জজ সাহেব কলম দেওয়া লেখে, তাই কলম হচ্ছে আরবি শব্দ। ঠিক আছে? আদালতে কিন্তু একটার পর একটা তারিখ দেয়া হয়। কি তারিখ দেওয়া হয়? যে আপনি মানে এই তারিখে মানে আদালত বসবে, তাই তারিখটাও কি আরবি শব্দ। আদালতে কিন্তু উকিলকে কিছু টাকা নগদ দিতে হয়, কিছু টাকা বাকি দিতে হয়, তাহলে ওইটাও কিন্তু আরবি শব্দ। এভাবে আমরা শিখতে পারি। ঠিক আছে? এভাবে আমরা যদি শিখি তাহলে আমরা সহজে আমরা শিখতে পারবো, কারণ আমরা জানি এখানে কতগুলো শব্দ আছে, যেমন আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ। এগুলো আমরা এমনি বুঝি যে এগুলো হচ্ছে কি যে আরবি শব্দ, এমনি বোঝা যায়। তো আমরা বাকিগুলো কেমনে শিখবো? বাকিগুলো শেখার বিষয় হচ্ছে আমরা আদালত যে আছে শব্দটা, ওই শব্দ দিয়ে আমরা করব। কি বললাম? যে আদালত শব্দ দিয়ে বাকি শব্দগুলো শিখবো। যে আদালতে কি আছে? উকিল আছে। আদালতে জজ সাহেব কলম দেয়া লেখে, উকিলকে নগদ বাকি টাকা কিছু দেওয়া হয়, বিভিন্ন মামলার ডেট বা তারিখ দেওয়া হয়। আর মামলা জয়লাভ হলে আমরা হালুয়া দিয়ে মানুষকে মিষ্টি বা হালুয়া দিয়ে আমরা কি করি? খুশি উদযাপন করি। সেভাবে আমরা শিখতে পারি। একইভাবে দেখেন এখানে দেওয়া আছে ফার্সি শব্দ দেওয়া আছে। ফার্সি শব্দ মনে রাখার উপায় হচ্ছে আপনার কারখানাকে মনে রাখবেন। ফার্সি শব্দ মনে রাখার উপায় কি? কারখানা। কারখানার মধ্যে কী হয় দেখেন, কারখানার মধ্যে চশমা তৈরি করা হয়, কারখানার মধ্যে তুষক তৈরি করা হয়, কারখানার জিনিসপত্র কিন্তু দোকানে যায়। কারখানা মালামাল আমরা কী করি? আমদানি করি বা রপ্তানি করি, তাহলে আমদানি রপ্তানি আমরা দিতে পারি। এখানে রপ্তানি দেওয়া নাই, আমরা আমদানি রপ্তানি দুইটাই কিন্তু ফার্সি শব্দ। ঠিক আছে? আর খোদা যেটা, এটা তো আমরা জানি যে ফার্সি শব্দ, কারণ আল্লাহ হচ্ছে কি আপনার আরবি শব্দ, আর খোদা হচ্ছে ফার্সি। আর জান্নাত, জাহান্নাম হচ্ছে কি আপনার আরবি শব্দ, আর জাহান্নামকে যদি আমরা দুজক বলি সেটা ফার্সি শব্দ। ঠিক আছে? আর বেহেস্ত যদি বলি, জান্নাত না বলি যদি বেহেস্ত বলি, বেহেস্ত কি হবে? ফার্সি শব্দ। আর নামাজকে আমরা বলা হয় যে সালাত বলা হয়, নামাজ হচ্ছে আপনার সালাত, কিন্তু নামাজ যদি বলি আমরা, সেই নামাজটা কিন্তু আরবি শব্দ না, আরবি শব্দ হচ্ছে কি? সালাত। তাহলে নামাজ হবে কি? ফার্সি শব্দ। তারপর আমরা যে রোজা বলি, রোজা কিন্তু আরবি শব্দ না, আরবি শব্দ কি হচ্ছে? সাউম। এখানে দেওয়া নাই। সাউম হচ্ছে আপনার আরবি শব্দ, তাহলে রোজা কি হবে? ফার্সি শব্দ হবে। বুঝে গেছে? এভাবে আমরা বলতে পারি, কারণ আমরা জানি আল্লাহ হচ্ছে আরবি, খুদা আরবি না, তাহলে কি হবে? ফার্সি। জাহান্নাম হচ্ছে আরবি, দুজক আরবি না, জান্নাত হচ্ছে আরবি, আর বেহেস্ত আরবি না, সালাত হচ্ছে আরবি, নামাজ আরবি না, কি হবে? ফার্সি। সাউম হচ্ছে আরবি, রোজা আরবি না, কি হবে? ফার্সি। আর বাকিগুলো তো আমি বললাম যে কারখানা থেকে আমরা শিখবো। কারখানা কি থাকে? কারখানার তাকে চশমা থাকে, কারখানায় চশমা তৈরি করা হয়, কারখানায় তুষক তৈরি করা হয়, কারখানার মাল দোকানে যায়, আমদানি রপ্তানি করতে হয় জিনিসপত্র, এগুলো আমরা শিখবো। ইংরেজিতে আছে আমরা এগুলো আমরা ভালোই চিনি, চেয়ার, টেবিল, স্কুল, কলেজ, পেন্সিল, ফুটবল, হাসপাতাল, এগুলো যে আর ইংরেজি শব্দ আমরা বলতে পারি। পর্তুগিজ শব্দ আপনি খেয়াল করে দেখেন যে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গোদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। পাদ্রি কাকে বলা হয়?
যে গির্জা যে থাকে আমাদের মসজিদে যেমন হুজুর থাকে আর গির্জা থাকে পাদ্রি, সেটা বালতিও পর্তুগিজ শব্দ। ফরাসি শব্দ কোনগুলো? ফরাসি শব্দগুলো আপনি দেখবেন যে রেস্টুরেন্ট সংক্রান্ত, যেমন দেখেন কুফন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুস। কার্তুস কি? কার্তুস হচ্ছে আপনার এক ধরনের বন্দুকে ব্যবহার করা হয়। ওলন্দাজ শব্দ হচ্ছে কি আপনার হরতন, স্কাপন, রুইতন, টেক্কা, তুরফ, এগুলো সব তাস খেলার তাসের নাম। হরতন হচ্ছে এক ধরনের তাস, মানে তাস খেলা আমরা যারা জানি। স্কাপন, রুইতন, টেক্কা, তুরফ এগুলো তাস খেলার নাম। আর তুর্কি শব্দ যেগুলো আছে, মানে তুরস্কের শব্দ যেগুলো, সেগুলো হচ্ছে কি চাকর, চাকু, তুফ, দারোগা। হিন্দি শব্দ পানি, দুলাই, লাগাতার, সমঝোতা, এগুলো। তো এগুলো গেল আপনার উৎস অনুসারে, উৎস বিবেচনায় এই শব্দগুলোকে ভাগ করছে। এখন আমরা গঠন অনুসারে, গঠন হচ্ছে দুই ধরনের বাক্য হয়। গঠন অনুসারে দুই ধরনের বাক্য হয় গঠন। একটা হচ্ছে গিয়া মৌলিক শব্দ, আর একটা হচ্ছে আপনার সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে বিশ্লেষণ করে আর ভাঙা যায় না, নতুন কোনো অর্থ পাওয়া যায় না, একদম অ্যাকুরেট, সেটাকে বলে মৌলিক শব্দ। মানে যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, মানে আর ভাঙা যায় না যে শব্দগুলোকে, সেটাকে বলে মৌলিক শব্দ বলে। যেমন দেখেন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ, এগুলো। সাধিত শব্দ কাকে বলে? মৌলিক শব্দের সাথে যদি আমরা এক বা একাধিক অর্থপূর্ণ অংশ যুক্ত করে নতুন শব্দ তৈরি করি, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। সেটা উপসর্গ দ্বারা হতে পারে, প্রত্যয় দ্বারা হতে পারে, সমাস দ্বারাও হতে পারে। যেমন দেখেন পরিচালক, মূল শব্দ কিন্তু চালক, এর সাথে পরি লাগানো হয়েছে। মূল শব্দ হচ্ছে মিল, এর সাথে গড় লাগানো হয়েছে। সম্পাদকীয়, সংসদ সদস্য, দেখেন সংসদ সদস্য দুইটা শব্দ, ঠিক আছে? তাহলে এটা মৌলিক হতে না, বাঙ্গা যায়। সংসদ আলাদা, সদস্য আলাদা। নীল আকাশ যেটা, এটাকেও বাঙ্গা যায়, নীল যুগ আকাশ, নীল আকাশ। তাহলে মৌলিক কাকে বলে? যে শব্দকে আর ভাঙলে আর কোনো অর্থ থাকে না। যেমন গাছটা যদি ভাঙ্গেন কোনো অর্থ পাবেন না, পাখিরে আর ভাঙ্গা যায় না, বাংলা আর কোনো পা আর কি যদি আলাদা করি তাহলে কোনো অর্থ হবে না, হাতে যদি হাত তো আলাদা করি তাহলে কোনো অর্থ হবে না। তাহলে এটা হচ্ছে মৌলিক। আর সাধিত যেটাকে ভাঙ্গা মৌলিক আলাদা করা যায়। যেমন দেখেন পরিচালকরে, পরিরে আমরা আলাদা করলাম। পরি মানে হচ্ছে কি আপনার এখানে উপসর্গ, আর চালক হচ্ছে মূল শব্দ। গড় মিলে কীভাবে গড়ের সাথে মিলের সাথে গড় লাগানো হয়েছে। সংসদ সদস্য দুইটা শব্দ, নীল আকাশ দেখুন দুইটা, নীল যুগ আকাশ। তাহলে এই শব্দগুলোকে ভাঙা যায়, অথবা ফিশ ফিশ, এখানে আছে শব্দের দিত করো সাধিত করা। যেমন ফিশ ফিশ, এখানে দুইটা শব্দ ভাঙা যায়। দুমাদুম, এখানে ভাঙা যায় দুমাদুম, দুম যুগ দুম। তাহলে এবার ভাঙা যায় যেহেতু, এটা সাধিত শব্দ। তাহলে গঠন অনুসারে শব্দ দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে কি সাধিত শব্দ। তারপর পদ বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ। পদ মানে কি? দেখেন পদ অনুসারে আমরা জানি, আমরা পার্টস অফ স্পিচ যেটাকে বলে সেটাকে বলে পদ বলা হয়। পার্টস অফ স্পিচ কাকে বলে? আমরা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলোকে বলে ইন্টারজেকশন। এগুলোকে বলা হয় কি? পার্টস অফ স্পিচ। বাংলা যেটাকে বলে আমরা পদ বলি। যেমন দেখেন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় কি? পদ। আমরা এটা আগেও বলেছিলাম। আমরা নর্মালি যে শব্দ যখন বাক্যে ব্যবহার করি তখন তাকে পদ বলা হয়। এটা মোট 8 প্রকার। যে ওই পার্টস অফ স্পিচ যেটা নাউন, প্রোনাউন মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এগুলোকে বলা হয় পদ বলা হয়। এই 8 প্রকার। তো এটা অধ্যায় আছে, ওখানে আমরা আলোচনা করা হবে। বাক্য প্রয়োগের উপরে শব্দ শ্রেণী এই 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো, তখন লাল হবে বিশেষ্য মানে নাউন। কিন্তু যখন বলা হবে লাল ফুল, তখন এখানে লাল হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, এরকম। পদ বিবেচনায় শব্দের এসব শ্রেণীভেদ নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা করেছে। তাহলে এখানে শুধু পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ, যেটা এখানে আমরা জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো পরবর্তী অধ্যায়ে আলাদাভাবে এক একটা পরিচ্ছেদ দেওয়া আছে। বিশেষ্যের জন্য একটা পরিচ্ছেদ, সর্বনামের জন্য একটা পরিচ্ছেদ দেওয়া আছে, ওইখানে আলোচনা করা হবে। তাহলে আমরা বলতে পারি যে শব্দকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা উৎস, কোনটা? তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দ। গঠন 2 ভাবে আমরা জানি, কোনটা? মৌলিক এবং যৌগিক। আরেকটা হচ্ছে পদ বিবেচনায়। পদ কোনটা? 8 প্রকার, যেটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এভাবে ভাগ করা যেতে মানে যা হয়েছে, এভাবে ভাগ করা হয়েছে। তো এই অধ্যায়ে শুধু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে পরিচ্ছেদ 18 যেটা বিশেষ্য, এই যে আমরা বললাম যে পদ বিবেচনায় যে 8টা প্রকার দিচ্ছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো নিয়ে আমরা আলোচনা করা হবে। এখন দেখেন পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 18 বিশেষ্য নিয়ে আমরা আলোচনা করব।